ওকে, সবাইকে স্বাগতম আজকে ক্লাসে। আমরা আজকে ক্লাসটা রেকর্ডিং করলাম, শুরু করলাম। আমরা শুরু করি। তাহলে আমরা আজকে ক্লাসে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্ভাবনা রিলেটেড কিছু টপিক লাগবে, যেগুলো আমাদের জানা খুব প্রয়োজন। তো তার প্রথম যে টার্মটা সেটা হচ্ছে চেষ্টা, আর ইংলিশে বলছি ট্রায়াল। আমরা চেষ্টাকে ট্রাই না বলে ট্রায়াল কেন বলছি, পার্থক্যটা বুঝি। সেটা হচ্ছে কি, ট্রায়াল এবং ট্রায়ের মধ্যে একই কথা, একটা মিল আছে, সেটা হচ্ছে একবার করা, কোনো একটা কাজ একবার করা। বাট ওই কাজটা যদি আমি কোনো শর্তের অধীনে করি, কোনো শর্ত, হ্যাঁ, শর্তের অধীনে করি, তাহলে সেটা হয়ে যাবে ট্রায়াল। ঠিক আছে, জাস্ট একটা কাজ এমনি করলে সেটা হচ্ছে চেষ্টা বা ট্রাই। বাট সেটাতে আমি কোনো একটা শর্ত আরোপ করে করি, মানে নিজ কোনো উদ্দেশ্য নিয়ে বা কিছু শর্ত আরোপ করে করি, তখন সেটা হয়ে যাবে চেষ্টা। আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো তুমি একটা ছক্কা নিক্ষেপ করবা, হ্যাঁ, ছক্কা নিক্ষেপ করে তো শর্তটা কি, এমনি নিক্ষেপ করে দিলে হলো না। আমি যদি এভাবে জুড়ে দিই যে ছক্কাটা অবশ্যই ফেয়ার হতে হবে, মানে এটা ৬টা পৃষ্ঠ আসার এই পসিবিলিটিটা ইকুয়াল থাকতে হবে, যে কোনোটা আসতে পারে, এমন না যে কয়েকটা নির্দিষ্ট পিঠ বারবার আসবে। সো আমি ধরে নিলাম যে আমার কয়েনটা, ডাইসটা বা ছক্কাটা ফেয়ার হতে হবে। এই শর্তে আমি যদি একবার নিক্ষেপ করি, একবার থ্রো করি, তাহলে এটা একটা ট্রায়াল হয়ে যাবে। ঠিক আছে, বা একটা কয়েন নিয়ে চিন্তা করলাম যে কয়েনটা আমি ফ্লিপ করব। শর্ত হচ্ছে কয়েনটা কি হতে হবে, আইডিয়াল হতে হবে, কোনো রকম ঝুঁকি থাকতে পারবে না, কোনো রকম ঝোঁক থাকতে পারবে না, নিখুঁত হতে হবে। তাহলে আমি ওই শর্তে আমি যদি কয়েনটাকে একবার নিক্ষেপ করি, এটা হয়ে যাবে চেষ্টা। ঠিক আছে, কি বলেছি? এবার যদি আমি গুছাই বলি কথাটা, সেটা হচ্ছে কি, নির্দিষ্ট শর্তের অধীনে চেষ্টা কাকে বলছি একটু শুনো। নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ একবার করাকে, কয়বার করাটাকে, একবার করাকে আমরা কি বলবো, চেষ্টা বলবো। নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ একবার করাকে আমরা বলছি চেষ্টা। তাহলে ট্রায়াল এবং ট্রায়ের মধ্যে পার্থক্য বুঝছি। ট্রাই আর ট্রায়াল কি সেম হলো? সেম না, কেমন? এটাতে শর্ত থাকে না, এটাতে শর্ত থাকবে, বাট তোমার সিমিলারিটিস হচ্ছে কি, একবার কাজ করা, এটা একটা সিমিলারিটিস। তো ট্রায়াল কথাটার সাথে তোমরা পরিচিত যদি হও, আমি যদি বলি যে মানুষ যে গবেষণামূলক যে কোনো সেক্টর, যেমন ধরো ভ্যাকসিন, হ্যাঁ, ভ্যাকসিন ট্রায়াল করছে, হিউম্যান ট্রায়াল করি, কতগুলো কথা আমরা এখানে পরিচিত আছে। তো ট্রায়াল মিনস হচ্ছে কিছু শর্ত থাকতে হবে, শর্তের অধীনে তুমি একটা কাজ করবা, একবার করবা, সেটা হচ্ছে চেষ্টা। আমরা এটাকে বলছি ইংলিশে ট্রায়াল। তাহলে আসো এবার আর একটা দেখাই, সেটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা ইংলিশ এখানে কিন্তু তোমার এক্সাম না, এখানে কিন্তু আবার এক্সাম না, এটা এক্সপেরিমেন্ট। এটা লিখে রাখো, খাতায় লিখে রাখো, শিট দিয়ে দিয়েছি। আজকে শিটের পিডিএফটা পেয়ে যাবে, গুগল ক্লাসরুমে অ্যাড হলে ওখানে পেয়ে যাবে, তখন থেকে দেখে নিবে। আর শিটে হার্ড কপিটা তো তোমাদের কাছে যাবেই, তখন তুমি আর ভালো করে দেখতে পারবা। সো এক্সপেরিমেন্ট, এখানে দেখো পরীক্ষার ইংলিশটা আমি কিন্তু কি বলিনি, এক্সাম বলিনি, কেমন? বলেছি কি এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্ট যখন কথাটা বলছি, তখন কিন্তু তোমার কাছে জিনিসটা কিছুটা রিলেট করা যায়। তো এক্সপেরিমেন্ট মানে হচ্ছে তুমি কোনো একটা কাজ তুমি বারবার করছো, বারবার করছো, এই টাইপসের কিছু। ধরো তুমি, হয় না, মানুষ বিজ্ঞানীরা বা কোনো কিছু আমরা উত্তর খোঁজার জন্য কোনো কাজ আমরা বারবার করি, ট্রায়াল অ্যান্ড এরর মাধ্যমে বারবার চেষ্টা করে 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 একটা ডিসিশনে যাচ্ছি। হ্যাঁ, যেমন ধরো ভ্যাকসিন আবিষ্কার, তো ভ্যাকসিন আবিষ্কার করার সময় কি কেউ একবারেই কি সফল হয়? সফল হয় না কিন্তু। তো এটা বারবার কি করে, যেমন ধরো আমি তো এক্সাম্পল দিই সুন্দর করে, ধরো কোভিডের ভ্যাকসিনটা, হ্যাঁ, কোভিডের ভ্যাকসিনটা কি এমনি এমনি তোমার বাজারজাত করতে পেরেছে? নিশ্চয়ই না। তাহলে প্রথমে তারা কি করলো, যে কোভিডের যে সিমটম, সেটাকে কিভাবে এটাকে নিষ্ক্রিয় করা যায়, প্রতিরোধ করা যায়, তা নিয়ে প্রাথমিকভাবে একটা কি করলো, ফর্মুলা ক্রিয়েট করলো, করে একটা ভ্যাকসিন তৈরি করছে। তারপর সেটা কি সাথে সাথে মানুষের শরীরে দিছে? তা কিন্তু না। তারা প্রথমে ধরো গিনিপিগ বা বানর বা ইঁদুরের মধ্যে প্রবেশ করাইছে, করার পরে দেখলো যে এটা আসলে কাজ করে কিনা। দেখলো যে কাজ করে না, তাহলে কোথায় কোথায় কেন করে না, কি কাজ করতেছে না বা কেন করতেছে না, সেটা ফাইন্ড আউট করছে। করে সেটা আবার, হ্যাঁ, এই কি করলো, এটা ঠিক করে তারা আবার কি করলো, নতুন ফর্মুলা নিয়ে আসলো, নিয়ে আবার প্রয়োগ করছে। এভাবে করে বারবার বারবার করার পরেই তারা দেখলো কি একটা পর্যায়ে যে ভ্যাকসিনটা কাজ করছে, হ্যাঁ, ওই ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে। দেন তারা ফাইনালাইজ করে অনেকবারের চেষ্টার পরে গিয়ে তারা এটা বাজারজাত করলো। খুব সিম্পল হিসাব। তাহলে এবার চিন্তা করো, একবারে কিন্তু হয় নাই, কয়েকবার করে করতে হয়েছে, বারবার করতে হয়েছে ওই একই কাজ, ট্রায়াল এরর, মানে কোনো ভুলগুলো হয়েছে ওগুলো ফিক্সড করে আবার করলো, আবার ভুল হলে আবার ফিক্সড করলো, এভাবে করে সে একটা কাজ বারবার করছে। তাহলে এই বারবার করাটা এখানে হচ্ছে আমরা পরীক্ষা বা এক্সপেরিমেন্ট বলছি। তাহলে এবার আমি যদি
এক লাইনে বইয়ের ভাষায় বলি সেটা কি দেখো, সেটা হচ্ছে নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ তুমি বারবার করবা। কিভাবে করবা? বারবার করলে সেটা হচ্ছে কি পরীক্ষা বা এক্সপেরিমেন্ট। আর যদি নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ আমি একবার করতাম সেটা হচ্ছে চেষ্টা। আর নির্দিষ্ট শর্তের অধীনে আমি যদি কাজটা বারবার করি তাহলে সেটা হচ্ছে কি পরীক্ষা। এটা হচ্ছে পার্থক্য। তাহলে চেষ্টা হচ্ছে কি একবার করা, আর পরীক্ষাটা কি বারবার করা। মনে থাকবে? অনেক কথা বলে ফেললাম, এখন একদম সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। জাস্ট আমি এখন বলতেছি কি যে নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটা কাজ তুমি একবার করলে সেটা হচ্ছে কি চেষ্টা। আর যদি তুমি কোনো একটা কাজ বারবার করো অবশ্যই শর্তের অধীনে থাকতে হবে, ওই যে ওই রকম শর্ত। ধরো তুমি একটা ছক্কা ফেয়ার কিনা বা এটা জানতে জানতে চাচ্ছ, তো জানার জন্য তুমি কি করলা, একটা ফেয়ার কয়েন ধরে নিয়ে তুমি এটাকে থ্রো করলা, করলে কয়েকবার করে করলা, 10 বার 100 বার নিক্ষেপ করলা, করে দেখলা যে কি এক একবার এক একটা পিঠ আসে, কোনো একটা পিঠ বেশিবার আসতেছে না। তাহলে তুমি ওখান থেকে ডিসিশন নিতে পারবা কি যে আসলে এই কয়েনটা বা সরি এই ডাইসটা ফেয়ার আছে, এরকম একটা ডিসিশন তুমি নিতে পারো। তো এটার জন্য তোমাকে অনেকবার করতে হয়েছে চেষ্টাটা। তাহলে একাধিক চেষ্টা নিয়ে গঠিত হয় কি পরীক্ষা গঠিত হয়। মনে থাকবে? তাহলে নির্দিষ্ট মুখস্থ জি করে স্যার। ফেলেন, মুখস্থ করে ডেফিনেশন আকার আসে। তাহলে নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ একবার করাকে চেষ্টা বলে, আর নির্দিষ্ট শর্তের অধীনে কোনো একটি কাজ বারবার করাকে পরীক্ষা বলে। ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। আমরা বই থেকে একটু পড়বো এবং বইয়ের ব্যাখ্যাগুলো একবার পড়বো। আমি জাস্ট আলোচনা করছি, শুনে নেন, বইটা একটু পড়তে হবে কোন। আচ্ছা, তারপরে আমরা এর পরের যে টপিকটার সাথে একটু পরিচিত হবে সেটা হচ্ছে দৈব পরীক্ষা। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দৈব পরীক্ষা ইংরেজি হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট, দৈব পরীক্ষা ইংরেজি হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। ওকে, সেটা কি র্যান্ডম এক্সপেরিমেন্ট বলছি, সেটা কি একটু দেখো। আমরা সবাই লটারির সাথে পরিচিত। লটারি, জি স্যার। লটারির সাথে পরিচিত। আচ্ছা, ধরো কোনো একটা শপিং মলে আমাদের ঈদের সময় তো কি হয়, রাইফেল ড্র হয়, মনে পড়ে? তো ধরো রাইফেল ড্র নিয়ে চিন্তা করি। ধরো একটা মার্কেট বা শপিং কমপ্লেক্স বা যেটা শপিং সেন্টার কি করছে, তারা ওই একটা সিজনে প্রায় 1 থেকে 10 হাজারটা, তাও 10 হাজারটা কি করছে টিকিট সেল করছে, কুপন সেল করছে। এবং প্রত্যেকটা কুপনের গায়ে কি ছিল, এরকম মার্ক ছিল, হ্যাঁ, বা সিরিয়াল নাম্বার ছিল 1 2 3 করে করে কুপনের গায়ে এরকম সিরিয়াল নাম্বার ছিল। তো এরকম করে কয়টা, তারা চিন্তা করলো প্রায় 10 হাজারটা কি করছে তারা টিকিট সেল হয়েছে। এখন যেদিন র্যাফেল ড্র করবে তারা কি করলো, ওই যে অংশটা কাটা অংশটা তারা একটা পাত্রে নিয়েছে, সবগুলা কাটা অংশটা, র্যাফেল ড্র একটা অংশ কিন্তু কাস্টমার কাছে থাকে আর একটা অংশ ওখানে রেখে দেয়। আচ্ছা, তো একটা পাত্রে তারা, বিশাল একটা পাত্রে কি করলো, সবগুলা র্যাফেল ড্র এই যে অংশগুলো এখানে রাখছে। তাহলে এখানে দেখো, এখানে কতগুলা টিকিট আছে, 10 হাজারটা টিকিট আছে, ঠিক না? এখন তুমি বিজয়ী করবা কয়জনকে, ধরো 20 জন করে বিজয়ী করবে। এখন ওরা র্যান্ডমলি একটা কি করবে, এখান থেকে একটা টিকিট বাছাই করবে। এখন তুমি কিন্তু জানো, দেখো তো, যে টিকিটটা উঠবে সেটার নাম্বার কত হইতে পারে, কত থেকে কত হইতে পারে বলো তো দেখি। 1 থেকে 10 হাজারের মধ্যে। 1 থেকে 10 হাজারের মধ্যে যে কোনো একটা হইতে পারে, তাই তো? আমি তো জানি। তাহলে আমি কিন্তু পসিবল আউটকামগুলো আমি জানতেছি যে আমি এখান থেকে যেটা বাছাই করব সেটার ক্রমটা কত হইতে পারে, 1 থেকে 10 হাজারের মধ্যে যে কোনো একটা হইতে পারে। বাট এখন নির্দিষ্ট আমি যে এখন যে যেটা তুলবো সেটা কত হবে স্পেসিফিকলি বলতে পারবো? না স্যার। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করেন। সুন্দর একটা জিনিস, মানে দৈব পরীক্ষা বোঝার জন্য এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করি। আবার আসো একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে কিউব। আমরা একটা ছক্কা খেললাম, ছক্কা যদি নিক্ষেপ করি, হ্যাঁ, তো ছক্কার মধ্যে উপরে পিঠে তো কয়টা থাকে আমরা তো জানি যে 6টা পিঠ থাকে, হ্যাঁ, এভাবে দাগ কাটা থাকে। তো এখন আমি জানি যে একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি ফলাফল আসতে পারে। এক আসতে পারে, আচ্ছা। 2 3, আমি জানি এগুলোই আসবে, এর বাইরে আসবে না। তাহলে এই 6টা ফলাফলে আসবে। এখন আমি কি করলাম, থ্রো করলাম, একবার থ্রো করলাম, তো থ্রো করার সময় কত আসবে এটা কি আমি জানবো? না স্যার। মানে এক্স্যাক্টলি এখন কত উঠবে এটা আমি কিন্তু জানবো না, ঠিক না? আমি জানি যে এই 6টা ফলাফলই হবে,
এই 6টা ফলাফলের যে কোনোটা আসতে পারে, বাট আমি যে এখন থ্রো করলাম, এখন থ্রো করলে কোনটা আসবে এটা কিন্তু আমি বলতে পারবো না। তাহলে আগেরটার মতো আমি জানি 1 থেকে 10,000-এর মধ্যেই কোনটা আসবে, বাট এই যে এখন যে বাছাই করব তখন কোনটা আসবে এটা আমি বলতে পারি না। এই দুইটা জিনিস ক্লিয়ার হলে হয়ে গেল। কেন বলতে পারছি না, মানে যে কোনটা আসতে পারে, যে কোনটা আসতে পারে মানে হচ্ছে ফলাফলকার কি আছে, আনসার্টেনিটি আছে, মানে যে কোনটা আসতে পারে। তাহলে এবার সুন্দর করে স্যার বলি, তোমরা শুনো। দ্বৈত পরীক্ষা কাকে বলে? দ্বৈত পরীক্ষা কাকে বলে আমি বলি, তুমি শুনো। কোনো পরীক্ষা মানে কোনো পরীক্ষা, দ্বৈত পরীক্ষা তো এক ধরনের পরীক্ষা। তো কোন ধরনের পরীক্ষাটাকে আমি দ্বৈত পরীক্ষা বলছি? শুনো, কোনো পরীক্ষার যদি কেমন হয়, এমন হয় কোনো পরীক্ষায় কি কি ফলাফল থাকবে তা আমি আগে থেকেই কি জানা সম্ভব। এই যে না স্যার। আগে থেকে জানা থাকে, কেমন আগে থেকে জানা থাকে, মানে কোনো একটি পরীক্ষা কি কি ফলাফল আসবে তা আগে থেকেই জানা থাকে, এবং প্রতিটা ফলাফলের কি থাকবে, এটা সম্ভাবনা থাকবে। কেন? ওই যে যে কোনোটা আসতে পারে, যে কোনোটা আসতে পারে, যে আনসার্টেনিটি মানে কি, তার একটা প্রবাবিলিটি আছে, মানে যে কোনোটা আসতে পারে। তাহলে কি বললাম, কোন পরীক্ষায় কি কি ফলাফল আসবে তা আগে থেকে জানা থাকে, এবং প্রতিটি ফলাফলে একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে। অথচ একটা নির্দিষ্ট চেষ্টা, ওই যে একটা নির্দিষ্ট বাছাই বা একবার একটা নির্দিষ্ট থ্রো করলা, তো একটা নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটি আসবে তা নিশ্চিত করে বলা যায় না। এই ধরনের পরীক্ষাকে আমরা কি বলি? দৈব পরীক্ষা। একদম মিলে যাবে। দেখো, তুমি ছক্কা জানো কি কি আসবে, বাট একবার থ্রো করলে কোনটা আসবে তুমি জানো না। তাহলে এই জিনিসটাকে আমরা গুছিয়ে কি বললাম, যে কোনো একটা পরীক্ষার কি কি ফলাফল আসবে তা আগে থেকে জানা থাকবে, এবং প্রতিটা ফলাফলের কি থাকবে, সম্ভাবনা থাকবে। অথচ একটা নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটি আসবে তা নিশ্চিত করে বলা যায় না। এই ধরনের পরীক্ষাকে আমরা কি বলবো? দৈব পরীক্ষা বলবো। গট ইট? তিনটা শর্ত, তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখো। এক হচ্ছে কি, কি কি ফলাফল আসবে আমি আগে থেকে জানি, আগে থেকে প্রতিটা জানি। ফলাফলের সম্ভাবনা আছে বা থাকবে, এবং একটা নির্দিষ্ট চেষ্টা কোন ফলটি আসবে এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না। তাহলে এই তিনটা যদি, যে পরীক্ষা এই তিনটে শর্ত মেনে চলবে ওই পরীক্ষাকে আমি কি বলছি? দৈব পরীক্ষা বলছি। মুখস্থ করে ফেলি, চলেন আবার বলি, মুখে মুখে বলি। কি বলছে? কোন পরীক্ষার কি কি ফলাফল আসবে তা আগে থেকে জানা থাকে, এবং প্রত্যেকটা ফলাফলের একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে। অথচ একটি নির্দিষ্ট চেষ্টায় কোন ফলাফলটি আসবে তা নিশ্চিত করে বলা যায় না। তাকে আমরা কি বলবো? দৈব পরীক্ষা। তাহলে এখান থেকে যদি আমি একটা কোশ্চেন করি, ছক্কা নিক্ষেপ কি দৈব পরীক্ষা? জি স্যার, জি স্যার। তাহলে আসো এটাকে আমরা ক্লারিফাই করি যে আসলে কি দৈব পরীক্ষা কিনা। তো আমরা যে ছক্কা নিক্ষেপ করার আগেই বলতে পারি ছক্কায় কি কি আসবে, তাহলে একটা বৈশিষ্ট্য মিলছে। আবার ছক্কার যেমন এক আসার সম্ভাবনা হচ্ছে কত, 1/6, কারণ মোট ফলাফল আছে 6টা, তার মধ্যে এক আছে একটা। দুই আসার সম্ভাবনা কত? 1/6, কারণ মোট ফলাফল 6টা, তার মধ্যে দুই আছে কয়টা এটা আমরা শিখবো, তারপরে দেখা দিচ্ছি। ফলাফল এভাবে হিসেব করে, সম্ভাবনা আমরা এইভাবে হিসেব করি, মোট ফলাফল নিচে থাকে আর অনুকূল ফলাফল উপরে থাকে। তো 6-এর মধ্যে মোট ফলাফল আছে 6টা, আর এক আছে কয়টা, একটা। আর তারপর 6টার মধ্যে দুই আছে কয়টা, একটা। তাহলে দুই আসার সম্ভাবনা হচ্ছে 1/6। তো এভাবে করে আমরা প্রত্যেকটা একটা ফলাফল একটা সম্ভাবনা আছে। তো আমি ছক্কা নিক্ষেপে পারলে দেখলাম যে আমার প্রত্যেকটা মান আগে থেকে জানা থাকে কি কি আসতে পারে, প্রতিটা ফলাফলের সম্ভাবনাও আছে, বাট আমি যদি একটা থ্রো করি কোনটা আসবে আমি এটা বলতে পারবো না। তাহলে ছক্কা নিক্ষেপে একটা কি পরীক্ষা? দৈব পরীক্ষা বলতে পারি। ঠিক আছে? তারপর আসো, মুদ্রা নিক্ষেপ কি দৈব পরীক্ষা? জি স্যার। মুদ্রা নিক্ষেপ দৈব পরীক্ষা। দেখি শর্তগুলো মিলে কিনা। ধর আমি যদি একটা মুদ্রা একবার নিক্ষেপ করি তাহলে কি কি ফলাফল আসবে আমি জানি, হেড আর টেল, এই দুটোই আসতে পারে। তখন দুইটা ফলাফল, না হেড আসার সম্ভাবনা কত? দুইটার মধ্যে হেড আছে একটা, দুইটার মধ্যে হেড টেল আছে একটা। তাহলে ওদের প্রত্যেকটা মানে কি সম্ভাবনা আছে। গুড। বাট একবার কয়েন থ্রো করলে আমি কোন পিঠটা আসবে এটা আমি বলতে পারি না। তাহলে দেখো, দৈব পরীক্ষা তিনটা শর্তই কিন্তু মেনে গেল, মেনে চললো, বা এটার জন্য হয়েছে। তার মানে মুদ্রা নিক্ষেপ একটা কি পরীক্ষা? দৈব পরীক্ষা। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে আসবে ছক্কা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা ব্যাখ্যা করো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার মুদ্রা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা ব্যাখ্যা করো। এটা আমাদের হ্যাঁ শিটে দেয়া আছে, অনুধাবনমূলক প্রশ্নে গিয়ে এটা পাবা। ঠিক আছে? যারা শিট পেয়েছো দেখবা, আর আজকে পিডিএফ দিয়ে দেওয়ার পর শিটের ওখান থেকে দাঁড়িয়ে নিবা। আমি দেখি শিটটা একটু ওপেন করি তোমাদের সামনে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। নাকি নাকি ক্লিয়ার হবে না?
আচ্ছা, সমস্যা নেই। শীটটা দেখাবো? না লাগবে স্যার। আচ্ছা, আমরা একটু আগাই, নাহলে অনেক ক্লাস, আজকে অনেকগুলো পড়া বাকি। বুঝে নেন, এগুলো খাতায়, এগুলো একটু খাতায় লিখো দ্রুত, মানে এগুলো এগুলো লিখে রাখো যে কি কি নিয়ে আলোচনা করছি। আর আমি তো এটা দিয়ে দিব তোমাদেরকে, তাহলে অন্তত শীট থেকে ওটা দেখে নিতে পারবা। তাহলে আমরা এখান থেকে এটা শিখলাম কি, এখান থেকে এটা শিখলাম যে ছক্কা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা। একটি দৈব পরীক্ষা ব্যাখ্যা করো। দৈব পরীক্ষা ব্যাখ্যা করো, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসবে 2 নম্বরের জন্য। আর এটা হচ্ছে কি তাহলে মুদ্রা নিক্ষেপ, মুদ্রা নিক্ষেপ একটি দৈব পরীক্ষা, এটাও কি ব্যাখ্যা করো। তাহলে এটা আমরা উত্তরটা আমরা বুঝি কিনা এভাবে করে নেব, যাতে আমরা লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যাব পরের টপিক, নমুনা ক্ষেত্র। ইংলিশ হচ্ছে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র, এইটা টার্ম আছে। নমুনা ক্ষেত্র মানে স্যাম্পল স্পেস। আচ্ছা, এবার আমরা যত পরীক্ষা হবে সবগুলো হচ্ছে দৈব পরীক্ষা। আমরা চেষ্টা করেছি, চেষ্টা থেকে পরীক্ষা এসেছি, পরীক্ষা থেকে দৈব পরীক্ষা আসলাম, এখন নমুনা ক্ষেত্রে আছি। তো নমুনা ক্ষেত্রটা কি সবাই শুনি। হ্যাঁ, একটা দৈব পরীক্ষার ওই যে বললাম না কি কি ফলাফল আসবে, এটা আমার আগে থেকে জানা থাকবে। ওই সেই ফলাফলগুলো নিয়েই আমি যদি একটা সেট গঠন করি, সেটাকেই ওই দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র বলছি। তো ছক্কা নিক্ষেপ তো একটা দৈব পরীক্ষা। তো তুমি যদি একটা ছক্কা একবার নিক্ষেপ করো, তাহলে কি কি ফলাফল আসতে পারে তুমি জানো। 1, 2, 3, 4, 5, 6 আসতে পারে। তো এই ফলাফলগুলো নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, তাহলে এটা হচ্ছে একটা নমুনা ক্ষেত্র, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। কি করি? এস দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে দেখো, এই যে এস, এটা হচ্ছে কি আমার একটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, একটি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র। মানে আমি একটা ছক্কা নিক্ষেপ করলে এইরকম এই ফলাফলগুলো পেতে পারি, আর সবগুলো ফলাফল নিয়ে আমি একটা সেট গঠন করছি, সেটাকে আমি বলছি কি নমুনা ক্ষেত্র। আচ্ছা, আমরা যদি একটা কয়েন নিক্ষেপ করি, মুদ্রা একবার নিক্ষেপ করি, তাহলে আইদার হেড আসবে অর টেল আসবে, এই দুটো বাইরে আসবে না। তো সব ফলাফল হচ্ছে এটা, মানে পসিবল ফলাফলগুলো হচ্ছে এগুলা। তো এগুলা নিয়ে আমি যদি একটা সেট গঠন করি, তাহলে সেটা হবে মুদ্রা নিক্ষেপে, মুদ্রা নিক্ষেপে কি নমুনা ক্ষেত্র, মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, এখন ধরো আমি দুইটা ছক্কা, আচ্ছা দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলাম, দুইটা মুদ্রা, তো কি কি ফলাফল আসতে পারে দেখি, গেস করতে পারবা? যদি দুইটা, আমার দুই হাতে দুইটা মুদ্রা নিয়ে আমি ফ্লিপ করি, তাহলে কি ঘটনা করতে পারে? এইচ 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 টি হইতে পারে প্রথমটাতে হেড আসছে, পরটাতে হেড, প্রথমটাতে হেড, পরতে টেল, টেল হেড, আর টেল টেল, এই চারটা বাইরে কি পসিবল? পসিবল না। তাহলে আমি দুইটা মুদ্রা নিক্ষেপ করলে এই চারটা ফলাফলের বাহিরে আর কোনো ফলাফল আসবে না। তাহলে পসিবল সবগুলো ফলাফল নিয়ে আমি যদি একটা সেট গঠন করি, এটাই হচ্ছে আমার দুইটি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র, দুইটি মুদ্রা নিক্ষেপে নমুনা ক্ষেত্র। ঠিক আছে? তাহলে নমুনা ক্ষেত্র কাকে বলে বললাম? নমুনা ক্ষেত্র কাকে বলে? কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। কি বললাম বুঝছো? নমুনা ক্ষেত্র মানে কি তাহলে? কোনো দৈব পরীক্ষা সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। গট ইট? আর গট ইট। এটা যদি আমরা সেট, আমরা যেটা সেট হিসেবে চিন্তা করি, দেখো আমরা সেটা আলোচনা কিন্তু গত ক্লাস করেছি, তাহলে এগুলো কি উপাদান না? উপাদান এক এলিমেন্ট। একটা উপাদান না? আচ্ছা, জি স্যার। আমি ধর এটাকে 1 ধরলাম, এটাকে 2 ধরলাম, এটাকে 3 ধরলাম। আচ্ছা, তো বলো তো দেখি এখানে কয়টা উপাদান আছে? 6টা। 6টা উপাদান আছে। আচ্ছা, এটাকে আমি সেট হিসেবে চিন্তা করছি, তখন বলছি এটা উপাদান। এখন আমি যদি এটাকে দৈব পরীক্ষা হিসেবে চিন্তা করি, তাহলে এগুলো কি ফলাফল না এক একটা? মানে একটা ছক্কা নিক্ষেপে ফলাফল কয়টা? 6টা। 6টি। একটা মুদ্রা নিক্ষেপে ফলাফল কয়টা? 2টা। আর দুইটি।
দুইটা মুদ্রা নিক্ষেপের ফলাফল হলো কয়টা? 4টা। 4টি। তাহলে এটা যদি বুঝি তাহলে আমরা এখন পরের টপিকটা বুঝে যাবো, সেটা হচ্ছে নমুনা বিন্দু। নমুনা বিন্দু, স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট, ঠিক আছে, নমুনা বিন্দু। তো নমুনা বিন্দু কি, কথাটা বুঝেন যে কোনো দৈব পরীক্ষার ফলাফল সংখ্যা, মোট ফলাফল সংখ্যা, মোট ফলাফল সংখ্যাটা হচ্ছে নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রে ছিল মোট ফলাফলগুলোকে নিয়ে গঠিত সেট, আর ফলাফল সংখ্যাটা হচ্ছে কি, এক একটা নমুনা বিন্দু। হ্যাঁ, কোনো দৈব পরীক্ষার প্রত্যেকটা ফলাফল হচ্ছে এক একটা নমুনা বিন্দু। এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, ঠিক একইভাবে এটা একটা নমুনা বিন্দু, এটা একটা নমুনা বিন্দু, এরকম। তা দেখি বলো তো, একটা ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? 6টি। 6টি। একটা মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 2টি। 2টি। দুইটা মুদ্রা নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4টি। 4টি। এটা কি সাথে মিলতেছে, বুঝছো? ওই সেটের উপাদানের সংখ্যা মনে আছে? n of s, n of a, n of b শিখেছিলাম ওইরকম, ঠিক আছে? তাহলে নমুনা বিন্দু কি? বুঝতে পারিনি, নমুনা বিন্দুটা আমি বুঝলাম না ঠিক মতো। হ্যাঁ, আবার বলছি শোনো, তুমি এখানে আমি কি বললাম, এখানে এটা কি নমুনা ক্ষেত্র না? জি স্যার। সেটের সাথে যখন আমরা কম্পারিজন করছি, সেটের সাথে যখন আমরা কম্পারিজন করছি, তখন এগুলো হচ্ছে কি, একটা উপাদান ছিল না? জি। সেটা বলছি উপাদান। আচ্ছা, এখন তো এটা সেট, ঠিক আছে, আমরা এটা সম্ভাবনাতে ঢুকে যাচ্ছি। তো এখন এটা হচ্ছে এটা নমুনা ক্ষেত্র, মানে এটা দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল, তাই না? যেমন একটা ছক্কা নিক্ষেপে, আচ্ছা এখানে ছক্কা লিখে নিই, একটা ছক্কা নিক্ষেপে এইগুলোই তো সবগুলো ফলাফল, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এখন এভাবে বলি যে কোনো দৈব পরীক্ষার প্রত্যেকটা ফলাফলই হচ্ছে এক একটা নমুনা বিন্দু, তাহলে এখানে কয়টা ফলাফল আছে বলো তো? 6টি। 6টি। এইটাকে আমি এভাবে লিখছি। তাহলে বুঝেছি। কোন দৈব পরীক্ষার প্রত্যেকটা ফলাফলই হচ্ছে এক একটা নমুনা বিন্দু। এখানে ফলাফল 2টো আছে, এখানে 4টা আছে, এই কারণে এটা নমুনা বিন্দু হচ্ছে 4। গট ইট? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা পরের টপিকে যাই। নমুনা ক্ষেত্র বুঝলাম, নমুনা বিন্দু বুঝলাম। স্যার তাড়াহুড়া কিছু নেই, আগে বুঝে বুঝে করি। জাস্ট লেখা আছে, বই থেকে পড়বো, শিটে আমি ততটুকু লিখেছি যতটুকু তুমি পরীক্ষায় লিখবা। সো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, এই টপিকগুলা স্যার ক্লাস করার পরে বই থেকে একবার রিডিং দিবা, দেন শিটে ততটুকু লিখেছি যতটুকু পরীক্ষা লিখবা, বুঝার পরে পরীক্ষা এতটুকু লিখলেই হবে। নাম্বার তো জ্ঞানমূলক যতটুকু লিখলেই হয়। এবার আসেন সবচেয়ে কমপ্লেক্স চিন্তাটা, সেটা হচ্ছে ঘটনা। সেটা হচ্ছে কি, ঘটনা। ঘটনা কাকে বলে? ঘটনা ইংলিশে কেন হচ্ছে ইভেন্ট। ইভেন্ট, ঘটনা ইংলিশ হচ্ছে ইভেন্ট। কেমন? তো এখন ঘটনাটা কি দেখো, এটার জন্য আমরা একটা স্টোরি করব। কেমন? একটা স্টোরি দিয়ে মনে রাখার চেষ্টা করব। মানে এখানে চিন্তা করার পার্সপেক্টিভটা, মানে তোমার পার্সপেক্টিভটা আমি চেঞ্জ করতেছি। দেখো, ধরো দুজন বন্ধু, আবুল আর বাবুল। কে? আবুল আর বাবুল দুজন, ওরা জুয়া খেলতেছে কি দিয়ে, ওরা একটা ছক্কা নিয়েছে, ছক্কা নিয়ে ওইটা নিক্ষেপ করে, তো তারা ছক্কার উপরে বেরিত সংখ্যা উঠবে, তো তারা সংখ্যার উপরে বাজি ধরছে। তো আবুল কি করলো, আবুল বাজি লাগালো এরকম যে 1, 3, 5-এর উপর, যে যদি 1, 3, 5 উঠে তাহলে আবুল জিতে যাবে, বাবুল হেরে যাবে। আর বাবুল কি করছে, 2, 4, 6-এর উপরে বাজি লাগিয়েছে। খেয়াল করো, তারা ছক্কা নিক্ষেপ করবে, বলতেছে কি 1, 3, 5 উঠলে আবুল জিতে যাবে, তখন বাবুলে কি করতে হবে, 10 টাকা দিবে। আর যদি 2, 4, 6 উঠে তাহলে বাবুল কি করবে, 10 টাকা প্রদান করবে। মানে কাহিনীটা হচ্ছে এরকম একটা সিচুয়েশন আমরা তৈরি করলাম, ঠিক আছে? তাও দেখো তো এখানে নমুনা ক্ষেত্র কি হবে, তারা কিন্তু কি নিয়ে খেলতেছে, ছক্কা নিয়ে খেলতেছে, তাই তো? তো নমুনা ক্ষেত্র কি হবে, 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, মানে এই 6টার মধ্যে আসবে। এখন এই 6টার মধ্যে 1, 3, 5-এর উপর কি বাজি লেগেছে, আবুল বাজি লাগিয়েছে। আর বাবুল লাগিয়েছে 2, 4, 6-এর মধ্যে। হ্যাঁ, হয় না মাঝে মধ্যে এরকম, আমরা খেলি তো। তো ধরো এরকম সিচুয়েশন, ওরা খেলতেছে, তো ছক্কা যথারীতি নিক্ষেপ করলো,
করার পর দেখলো ছক্কার উপরে পিঠে উঠছে এই সংখ্যাটা। কে লাভ দিয়ে উঠবে? আবুল। আবুল লাভ দিয়ে উঠবে। ইয়েস, জিতে গেছি বলবে না? জি জিতে স্যার, গেছে বলবে না? 3 বলবে। মার্কসে। তাহলে কোন ঘটনাটা ঘটলো? আবুল জিতে যাওয়ার ঘটনাটা ঘটছে। এবার চিন্তা করো তো, আবুল জিতে যাওয়ার ঘটনা ঘটছে। আবুল কখন কখন লাফাবে? লাফাবে 1, 3, 5 এই তিনটার যে কোনোটা আসলে আবুল লাভ দিবে। আবার একইভাবে 2, 4, 6 এগুলার যে কোনোটা আসলে বাবুল লাভ দিবে। আমি তখন বাবুল জেতার ঘটনাটা ঘটে যাবে, তাই না? আচ্ছা, এই দুজন কি কখনো একসাথে লাভ দিবে? পসিবল? না, এটা না স্যার। হবে না। কখনোই হবে না। যে কোনো একজন হাসবে আর একজন কি করবে, মুখ ফুলায় রাখবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা না স্যার। চিন্তা করলাম যে আচ্ছা, ছক্কায় 3 উঠছে, তাহলে আবুল জিতে যাওয়ার একটা ঘটনা ঘটছে। এখন ভালো করো তো, আবুলের যে সেটটা খেয়াল করো, 1, 3, 5 এটা কি আমার নমুনা ক্ষেত্রের উপসেট না একটা? জি স্যার। আবার কিভাবে বাবুলেরটাও কি নমুনা ক্ষেত্রের উপসেট না? জি স্যার। এগুলো এক একটা ঘটনা বলতেছি। এখন খেয়াল করো, এখন যদি আমি কথাটা এভাবে বলি, তাহলে এটা একটা আবুল জেতার ঘটনা এ, বাবুল জেতার ঘটনা বি। তাহলে আমি যখন এই কথাটা এভাবে বলি, বুঝো কিনা দেখো তো। নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপসেট হচ্ছে এক একটা ঘটনা। বুঝবা? এটা লিখতে পারবা সবচেয়ে সহজ আর কি ডেফিনিশনটা। নমুনা ক্ষেত্রের একটা প্রত্যেকটা অপোজিট। উপসেট হচ্ছে এক একটা ঘটনা। লিখতে পারবা এটা? যদি জি ভুলে স্যার, যাও, পারবো। এই স্যার, গল্পটা মনে রাখো। আমি সিনারিও যেটা বললাম সেটা মনে রাখো, কাজ শেষ। তাহলে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপসেট হচ্ছে এক একটা ঘটনা। ওকে, ডান। তবে ঘটনা, এবার আমরা আসলে ঘটনার পরে এবার আরো কাহিনী করব। চলো, আবুল আর বাবুলকে খেলতে দেখে ওদের সাথে চুলবুল চলে আসছে। চুলবুল, তো চুলবুল বাজি লাগিয়েছে শুধুমাত্র 4 এর মধ্যে। ঠিক আছে, রিস্ক, ওর রিস্ক অনেক বেশি। ও বলতে সমস্যা নাই, আমি 4-এই লাগাবো। ঠিক আছে, ও লাগাইছে। এখন চুলবুল লাগিয়েছে 4। এখন খেয়াল করো, আবুলের ঘটনায় আমার নমুনা বিন্দু কয়টা আছে? 3টা আছে। বাবুলেরটাতে কয়টা আছে? 3টা আছে। 3টা। তাহলে চুলবুলের কয়টা আছে নমুনা বিন্দু? একটা। একটা না? জি স্যার। আচ্ছা, এখন এখানে 3টা ঘটনা আছে। খেয়াল করো, চুলবুলের ঘটনা একটা মাত্র নমুনা বিন্দু নিয়ে গঠিত। তাহলে কোন একটা ঘটনা যদি একটা মাত্র নমুনা বিন্দু দিয়ে গঠিত হয়, এটাকে আমরা বলছি সরল বা মৌলিক ঘটনা। সরল বা মৌলিক ঘটনা। আর যদি একের চেয়ে বেশি নমুনা বিন্দু দ্বারা গঠিত হয় কোনো ঘটনা, সেটাকে আমরা বলছি যৌগিক ঘটনা। কি বলছি একটু খেয়াল করো তো। যেমন চুলবুলের নমুনা বিন্দু কয়টা? একটা না? একটা। তাহলে ও হচ্ছে, চুলবুলেরটা হচ্ছে সরল বা মৌলিক ঘটনা, মানে তার ঘটনাটা কয়টা নমুনা বিন্দু দিয়ে গঠিত? একটি একটা। মাত্র নমুনা। হ্যাঁ। আর একের চেয়ে বেশি 2টা, 3টা এরকম নমুনা বিন্দু দিয়ে গঠিত হলে এটাকে আমরা বলি যৌগিক ঘটনা। মনে থাকবে? জি স্যার। তাহলে একটি মাত্র নমুনা বিন্দু দ্বারা গঠিত ঘটনাকে আমরা বলি সরল বা মৌলিক ঘটনা, আর একের চেয়ে বেশি হলে এটাকে আমরা বলবো যৌগিক ঘটনা। সহজ হিসাব বুঝে গেছেন আপনারা। একটা কম্পাউন্ড ইভেন্ট আর একটা হচ্ছে সিম্পল ইভেন্ট। লিখে দিব? আচ্ছা, লিখে দিই সিম্পল ইভেন্ট। সিম্পল ইভেন্ট আর হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। এটা বুঝে গেলা? তাহলে স্টোরি দিয়ে আমরা আস্তে আস্তে বুঝতেছি। হ্যাঁ, এমনি মুখস্থ হবে। সবগুলা পরীক্ষায় আসে না, বাট সবগুলা জানা থাকাটা খুবই জরুরি। আসেন এবার
সুন্দর কাহিনী বলি। ধরো তোমরা কিছু আগে নিজে বলছো আবুল আর বাবুল কখনো কি জিতবে, একসাথে জিতবে? না স্যার, কেন? উত্তর তো এখানে দিয়ে তো দিই। আবুল বীজের সংখ্যা, বাবুল জিরো সংখ্যা, এখানে কম কম বোঝার নেই। হ্যাঁ, মানে এমন কোনো সংখ্যা নেই যেটা আবুলও বাজি লাগিয়েছে আবার বাবুলও বাজি লাগিয়েছে, এরকম কোনো সংখ্যা আসলে নাই। তাহলে জিনিসটা কি এরকম না অনেকটা, যে এ আর বি এদের মধ্যে কোনো কি নেই, কম, কম সেট নেই, উপাদান খারাপ আছে। কমন নাই, তাই না? তাহলে আবুল ও বাবুল একসাথে ঘটার এই ঘটনাটা কি কখনো ঘটবে? না স্যার। ঘটবে না। তার মানে দুইটা ঘটনা, এ আর বি, আবুল আর বাবুল, আবুল আবুল জেতার ঘটনাকে এ বলছি, বাবুল জেতার ঘটনাটাকে বি বলছি। তাহলে এই দুইটা ঘটনা একসাথে কখনোই ঘটবে না, একসাথে কখনোই ঘটবে না। ঘটবে না। তাহলে দুইটা ঘটনা যদি একসাথে কখনো না ঘটে, যদি দুইটি ঘটনা কখনোই একসাথে না ঘটে, তাহলে এদেরকে আমরা বলি পরস্পর বর্জনশীল ঘটনা। কি বললাম? পরস্পর বর্জনশীল ঘটনা। বর্ধনশীল ঘটনা। পরস্পর বর্জনশীল ঘটনা বলি। ওরা একসাথে কেন ঘটবে না? কারণ ওদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু নাই। তাদের মধ্যে কি নেই? কোনো সাধারণ নমুনা বিন্দু নেই। তাহলে আমরা যদি এভাবে বলি যে এ ও বি, এটা এমসিকিউ বা ম্যাথে আমাদের কাজে লাগবে, এ ও বি পরস্পর বর্ধনশীল ঘটনা হবে যদি বর্জনশীল ঘটনা হবে যদি, এটা আসলে ম্যাথের জন্য লাগবে, লিখে দেবো। তো ডেফিনেশনটা কি? দুইটি আছে ঘটনা যদি কখনো সাধারণ একসাথে না ঘটে, মানে এমন দুটি ঘটনা বা দুইটা ঘটনা পরস্পর বর্জনশীল হবে যদি কি হয়, তারা একসাথে কখনো না ঘটে। তো এটাকে আবার ডিফাইন করে বা বলতে পারো যে দুইটি ঘটনার মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে, দুইটি ঘটনার মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে তাকে আমরা কি বলতে পারি? পরস্পর বর্জনশীল বর্জনশীল। ঘটনা। কথা একই। সাধারণ নমুনা বিন্দু বা সাধারণ নমুনা বিন্দু না থাকার কারণেই আসলে তারা একসাথে করতে পারবে না। আচ্ছা, দেখি বলো আমাকে, বি আর সি কি একসাথে জিততে পারে? জি স্যার, কমন আছে এখানে, কেন? সাধারণ নমুনা কমন আছে এখানে। কারণ তারা একসাথে জিততে পারবে, মানে কোনো না কোনো একটা সময় হলো তারা একসাথে, মানে দুজন জিততে জিতার কোনো পারি। না ঘুরতে পারবে। ধরো যদি ৪ উঠে তাহলে বি বাবুর আর চলবো দুজন একসাথে কি দিবে? লাফ মারবে। তা কেন পারবে? জি স্যার, কেন? কারণ কি? তাদের মধ্যে কমন আছে। সাধারণ নমুনা কমন আছে। তাদের মধ্যে কমন আছে, মানে ফাঁকা সেট না। বি ইন্টারসেক্ট সি করলে আমি ফাঁকা সেট পাবো না, কিছু একটা উপাদান পাবো। সো দ্যাটস ওয়াই ওদেরকে আমি কি বলছি, এটার নাম দিতে হবে না? তো নামটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। কি ঘটনা? অবর্জনশীল। অপরজনশীল। আগেটা ছিল বর্জনশীল, এখন হচ্ছে অবর্জনশীল, স্বরেও ব, অবর্জনশীল ঘটনা। বুঝে আসছে? তাহলে আগেরটা ছিল বর্জনশীল ঘটনা, এখন হচ্ছে অবর্জন। তাহলে বলো তো দেখি, যদি দুইটা ঘটনা এ আর বি এমন হয় যে তাদের মধ্যে কি আছে, কিছু না কিছু কমন আছে, তাহলে তাদেরকে আমরা কি ঘটনা বলবো? অপরজনশীল ঘটনা। অবর্জন। তো বর্জনশীল ঘটনাগুলো আমরা যদি ইয়াতে যাই, মানে তোমার ভেন ডায়াগ্রামে দেখি, তাহলে দেখতে কেমন হবে? দেখতে হবে এমন, এটা এ এটা বি, তাদের মধ্যে কোনো ওভারল্যাপ করেনি। কিন্তু যদি অবর্জনশীলের বেলায় যান, অবর্জনশীলের বেলায় ঘটনা দুটো হবে এরকম, তাদের মধ্যে কমন থাকবে, কিছু একটা কি থাকবে? কমন কমন থাকবে। থাকবে। বুঝছো? তাহলে বর্জনশীল হওয়া মানে হচ্ছে তাদের মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু নাই, তার মানে তারা কখনোই একসাথে ঘটতে পারবে না। আর অবর্জনশীল মানে হচ্ছে তাদের মধ্যে সাধারণ নমুনা বিন্দু আছে, তার মানে দুইটা ঘটনা একসাথে ঘটতে পারে, ঘটতে পারে। গট ইট? জি স্যার। আচ্ছা, গেল। এটার সাথে ঘটনা নিয়ে প্রায় প্রায় শেষ, এবার আরো তিনটা ঘটনা একটু আলোচনা করবো, তাহলে হয়ে যাবে। এবার হচ্ছে আমরা নিশ্চিত ঘটনা বলবো, শিওর ইভেন্ট। নিশ্চিত ঘটনা, বুঝে যাচ্ছে? তিনটা ঘটনা একসাথে লিখি, নিশ্চিত ঘটনা, অনিশ্চিত ঘটনা, আর হচ্ছে তোমার
অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা। ওকে, দেখো নিশ্চিত ঘটনা, শিওর ইভেন্ট, সার্টেন ইভেন্ট, ইম্পসিবল ইভেন্ট। আচ্ছা, নিশ্চিত ঘটনা হচ্ছে যে ঘটনা অবশ্যই ঘটবে, যে ঘটনাটা কি অবশ্যই ঘটবে, এটা হচ্ছে নিশ্চিত ঘটনা। ঠিক আছে, চলো আমি একটা এক্সাম্পল দিই। ধরো ওই যে আবুল বাবুল নিয়ে আবার চলো আবার একটা কেস করি। তো ওদেরকে দেখে দেখে বা গ্রামের অনেকে গেম খেলা শুরু করছে, হ্যাঁ, জুয়া সংক্রামক, মজা পাচ্ছে। তো ধরো একজনে এসে বাজি লাগাইছে। আম, তো ওর নাম আমরা বলছি আব্দুল, আবার এই ধরলাম, সমস্যা নেই, তোমরা ইচ্ছে মতো ধরো। সে আরো বুদ্ধিমান হয়ে গেছে, সে আবার বাজি লাগাইছে 1 2 3 4 5 6 এর মধ্যে। সে কয়টাতে বাজি লাগাইছে? এখন যতবারই মারি, কে জিতবে? আবুলে জিতবে। আবুল জিতবেই জিতবে, নাকি না? 28 লাগাইছে। আবুল তো জিতবেই, তাহলে ও সে সবগুলো নিয়ে ফেলছে। সে কি করে ফেলছে? সবগুলো নিয়েছে। তাহলে এখানে দেখো আমার ফলাফলে ছিল মোট কয়টা, তাহলে আবুল জেতার সম্ভাবনা একটু চিন্তা করি তো। মোট ফলাফল আছে ভাই 6টা, আর 6টি। আবুল কয়টাতে লাগাইছে? 6টাতে। 6টি। তাহলে 1 6 হয়েছে। ডিভাইড বাই 6 1। তাহলে আবুল জিতবে তার সম্ভাবনা 100%। আবুল জিতবে তার সম্ভাবনা কত? 100%। 100%। ও জিতবেই, আমার এটা দরকার না, আমি এমনি আমি ফিল করতে পারতেছি যে ও 6টাই লাগে, 6টার মধ্যে সে কি বাজি লাগিয়েছে, তাহলে একটা না একটা তো উঠবেই। তাহলে বলো তো এখন আবুল যে তার ঘটনাটা হচ্ছে আমাদের এই ধরনের ঘটনা যেটা অবশ্যই ঘটবে, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা। মনে থাকবে? যে জি ঘটনা স্যার। অবশ্যই অবশ্যই ঘটবে, লিখবা কিভাবে? যে ঘটনা অবশ্যই ঘটবে তাকে আমরা বলি নিশ্চিত ঘটনা। আগামীকাল সূর্য উঠবে, নিশ্চিত ঘটনা, ঠিক না? জি জি স্যার। তাহলে নিশ্চিত ঘটনার বেলায় এমসিকিউতে আসবে। নিশ্চিত ঘটনার বেলায় আমরা বলতে পারি যে কোনো একটা ঘটনা যদি এটা হয়, তো এটা আমরা নিশ্চিত ঘটনা বলবো। নিশ্চিত ঘটনার বেলায় সম্ভাবনা হচ্ছে 1, প্রবাবিলিটি এ ইকুয়াল টু হচ্ছে 1। নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত? 1। 1। নিশ্চিত ঘটনার সম্ভাবনা হচ্ছে 1। আচ্ছা আসো, এখন বাবুল গেল, বাবুল বাজি লাগিয়েছে এটাতে যে 2 4 6, 2 4 5 দিলাম ধরো। এখন প্রতিবার কি বাবুল জিতবে? না স্যার। মানে প্রতিবার তো 2 4 5 উঠবে না, 2 4 5 যে কোনো একটা উঠতেও পারে, নাও উঠতে পারে, এরকম কাহিনী না? তো দেখি তো বাবুলের এটা দেখি তো, সম্ভাবনা সম্ভাবনা আমি হিসাব করে কিভাবে, দেখো নিচে থাকবে মোট ফলাফল, মানে যতগুলো ফল আসতে পারে সেটা, তার 6। মধ্যে বাবুলের আছে 3টা, তাহলে সম্ভাবনা কত? 3। হাফ। হাফ। তাহলে এই ক্ষেত্রে বাবুল জিততেও পারে, নাও জিততে পারে, না। অনিশ্চিত। তাহলে যে ঘটনাটা ঘটতেও পারে আবার নাও ঘটতে না। পারে, তাকে আমরা কি বলবো? অনিশ্চিত ঘটনা। যে ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, তাকে আমরা কি বলি? অনিশ্চিত ঘটনা। ঠিক আছে, তাহলে অনিশ্চিত ঘটনার সম্ভাবনার মান কত থাকে জানো? দেখো তুমি, 0 থেকে 1-এর মধ্যে, মানে 0 থেকে বড়, 1 থেকে ছোট। ছোট। তাহলে অনিশ্চিত ঘটনার মান কত? 0 থেকে বেশি, 1 থেকে কম। ঠিক আছে, আর অসম্ভব ঘটনা নিয়ে একটু কথা বলি। ধরো ওদেরকে দেখে দেখে চুলবুল চলে আসছে, চুলবুল এসে লাফায় অতি আবেগী হয়ে সে বাজি ধরছে সাথে। এখন বলো এই কখনো জিতবে? মনে হয় না স্যার। না স্যার। কখনো জিতবে না। তাহলে যে ঘটনাটা কখনোই ঘটবে না, যে ঘটনাটা কখনোই ঘটবে না সেটাই কি? অসম্ভব অসম্ভব ঘটনা। ঘটনা। যে ঘটনা কখনোই ঘটবে না সেটাই হচ্ছে অসম্ভব ঘটনা। তাহলে একটু দেখি তো, এই অসম্ভব সি ঘটার সম্ভাবনা কত? মোট আছে ফলাফল 6টা, 6টার মধ্যে 7 কয়টা আছে? 1 2 3 4 5 6-এর মধ্যে 7 কয়টা আছে? নাই নাই স্যার। স্যার। 0টা। তাহলে বলো তো দেখি, অসম্ভব ঘটনার বেলায় তার সম্ভাবনা কত হবে? 0। 0। মনে থাকবে? জি তাহলে স্যার। তাহলে যেটা অবশ্যই ঘটবে সেটা নিশ্চিত ঘটনা, যেটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে সেটা হচ্ছে তোমার অনিশ্চিত ঘটনা, আর যেটা কখনোই ঘটবে না
সেটা হচ্ছে তোমার কি কি বলতে পারবে? অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা। গুড, এই তো বুঝে গেছো। ওকে, বুঝতে পারলাম জিনিসগুলা। তাহলে আমি যদি তোমাকে একটা একটা কি দিই, ধরো একটা প্রশ্ন, অনুদানমূলক প্রশ্ন দিলাম যে প্রবাবিলিটি a ইকুয়াল টু 0.85 হলে এ কোন ধরনের ঘটনা? এ, অনিশ্চিত ঘটনা। হ্যাঁ, অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা। গুড। তাহলে এইটা যদি এমসিকিউ অনুধাবনায় আসে, পারবা না? স্যার অনিশ্চিত ঘটনা যেন কত থেকে কত একটু আরেকবার বলবেন? এই যে 0 থেকে 1 এর 0 মধ্যে, থেকে 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে, মানে 0 থেকে 1, এই যে 0 থেকে 1, 0 থেকে বড়, 1 থেকে ছোট। ছোট। 0 থেকে জি বড়, স্যার। 1 থেকে ছোট। অনেক। ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, গেল। তাহলে এটা আসবে যে প্রবাবিলিটি a ইকুয়াল টু 0.85 হলে এই কোন ধরনের ঘটনা। তাহলে আমি লিখে দিব যে এটা অনিশ্চিত ঘটনা। কেন অনিশ্চিত ঘটনা হবে ব্যাখ্যা দিব, যে আমরা জানি কোন একটা ঘটনা অনিশ্চিত ঘটনা হবে যদি তার মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। তাহলে এই ক্ষেত্রে মান হচ্ছে 0.85, যেটি 0 থেকে বড় 1 থেকে ছোট, অতএব এ একটি অনিশ্চিত ঘটনা। ঠিক আছে, 4-5 লাইনের ব্যাখ্যা শেষ। গট ইট? জি স্যার। বাসায় কল তো বারবার কল দিচ্ছে কেন? আচ্ছা, বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব আরেকটা টপিকের উপর। আমরা আর কিছুক্ষণ পড়বো নির্ভরশীল ঘটনা আর অনির্ভরশীল ঘটনা পড়বো আমরা। মনে হয় কথা বা ইয়া থেকে বুঝে যাচ্ছে নির্ভরশীল ঘটনা আর হচ্ছে অনির্ভরশীল ঘটনা। আচ্ছা, আমরা আগে অনির্ভরশীল ঘটনাটা পড়ি, তারপর নির্ভরশীল ঘটনাটা পড়বো। অনির্ভরশীল, লেখাগুলো একটু ঠিক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে চলে আসবে। অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা। তো জিনিসটা বুঝার চেষ্টা করি। তাহলে স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা মানে কি? দেখো তো, স্বাধীন মানে কি? কার উপর কি করবে না, নির্ভর করবে না, কাইন্ড অফ এরকম না? তাহলে দুইটি ঘটনা ঘটা যদি একটি অপরটির উপর কি না করে, নির্ভর না করে। দুইটি ঘটনা ঘটা যদি একটা অপরটির উপর কি না করে, নির্ভর না করে, তাহলে আমরা ঘটনাদ্বয় কি বলবো? স্বাধীন ঘটনা বলবো। বুঝতে পারছো? দুইটি ঘটনা একটা অপরটির উপর কি না করলে, নির্ভর না করলে, নির্ভর। আমরা এটাকে বলবো স্বাধীন ঘটনা। তো স্বাধীন ঘটনা, দুইটা ঘটনা স্বাধীন কিনা এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুফ করব? ম্যাথমেটিক্যালি কিভাবে প্রুফ করবো যে দুইটা ঘটনা স্বাধীন কি স্বাধীন না? তো সেক্ষেত্রে আমরা মুদ্রা নিক্ষেপ বলা যায়। হ্যাঁ, মুদ্রা নিক্ষেপ বলা যায়। দেখা যাক। তাহলে আমরা কি করবো, এ ও বি স্বাধীন ঘটনা হলে এই কথাটা সত্য হবে যে তারা একসাথে ঘটা যে সম্ভাবনা, যে ব্যাখ্যা আমরা সম্ভাবনা কাকে বলে যখন যাবো তখন লিখবো যে পি দ্বারা বুঝাই প্রবাবিলিটি। পি দ্বারা কি বুঝাই? প্রবাবিলিটি। আচ্ছা, মানে এই কথাটা হচ্ছে কি, দুইটা ঘটনা একসাথে ঘটলো যে সম্ভাবনা, আবার আলাদা আলাদা ঘটার সম্ভাবনাও তো সেম। তো যদি এটা ম্যাথমেটিক্যালি এটা যদি ট্রু হয়, ম্যাথমেটিক্যালি যদি এটা ট্রু হয় যে প্রবাবিলিটি এ ইন্টারসেপ্ট বি, এ ইন্টারসেপ্ট বি মানে হচ্ছে এ এবং বি একসাথে, একসাথে ঘটার সম্ভাবনা যা, আলাদা আলাদা ঘটার সম্ভাবনা গুণফলও তাই। যদি সেটা হয়
তাহলে আমরা এটাকে বলি স্বাধীন ঘটনা। এ আর বি কে কি ধরনের ঘটনা বলবো তখন? স্বাধীন ঘটনা বলবো। ঠিক আছে? তাহলে আর এটা যদি না হয়, আই মিন একটা যদি ঘটনা ঘটাটা আরেকটার উপর ডিপেন্ড করে, একটা ঘটনা ঘটা যদি আরেকটা ঘটনা ঘটবে কিনা তার উপর নির্ভর করে, তখন আমরা তাকে বলি নির্ভরশীল বা অধীন ঘটনা বলি। ওটাও কিভাবে তুমি ম্যাথমেটিক্যালি করবা সেটাও বলে দিচ্ছি। তাহলে পরের টপিক হচ্ছে নির্ভরশীল বা অধীন ঘটনা। তো এক্ষেত্রে তুমি এ ও বি কে অধীন ঘটনা বলবা ম্যাথমেটিক্যালি কখন? এ ও বি অধীন ঘটনা হলে এই কথাটা সমান হবে না, মানে সত্য হবে না। এ ইন্টারসেক্ট বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি, এটা সমান হবে না। ঠিক আছে? এই দুটো যদি সমান না হয়, মানে তাদের একসাথে ঘটার সম্ভাবনাটা আলাদা আলাদা ঘটার সম্ভাবনা সমান না হয়, তবে এই ধরনের ঘটনাকে আমরা বলবো অধীন ঘটনা। তাহলে এটা ম্যাথমেটিক্যালি করি আমরা, হ্যাঁ? এটা আমাদের অনেকগুলো ম্যাথ দিবে যে দেখা হচ্ছে ঘটনা আমাদের স্বাধীন, বা দেখা হচ্ছে ঘটনা আমাদের স্বাধীন নয়, এভাবে আমাদেরকে অনেকগুলো ম্যাথ দিবে। তো তখন আমাকে জানতে হবে যে ম্যাথমেটিক্যালি আমি দুটো ঘটনাকে কখন স্বাধীন বলতে পারবো, আমি কখন স্বাধীন বলতে পারবো না। তো যদি এই শর্তটা মেনে চলে আমরা তখন ওই দুটো ঘটনাকে স্বাধীন ঘটনা বলবো, আর এইটা মেনে চললে মানে সমান না হলে তখন বলবো নির্ভরশীল বা অধীন ঘটনা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এতটুকু পর্যন্ত আমরা যে আজকে করলাম, এগুলো একটু বুঝে বই থেকে একটু ডিটেলসে পড়তে হবে। বই কিছু এক্সাম্পল দিবে, এক্সাম্পল পড়তে হবে, পরে আমাকে নেক্সট ক্লাসে প্রথমে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা করতে হবে, স্যার আমি জিনিসটা আবার একটু আলোচনা করেন, বা বইতে এই উদাহরণটা দিয়েছে আপনি এটা বলেছেন রিলেট করতে পারছি না, হ্যাঁ আমাকে একটু হেল্প বলবা, আমি এটা আলোচনা করে দিব। তাহলে এত পর্যন্ত আপনার বই থেকে পড়বেন, বই থেকে পড়ে আইডিয়া জেনারেট করে কোয়েশ্চেন যদি থাকে আর না জানাবো, আর কোশ্চেন না থাকলে তো কোনো সমস্যা নেই, নেক্সট দিন আমরা নতুন টপিকে চলে যেতে পারবো। বুঝতে পারছি সবাই? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি।